খণ্ডিত একটা অধিকার আপনি তাদেরকে দিচ্ছেন। এইভাবে তো একটা ইনক্লুসিভ নির্বাচন হবে না। নির্বাচন করতে হলে না, আইন উনি তো শৃঙ্খলা বলছে যে পরিস্থিতি আজকেও তো বলেছে যে আজকে বা গতকালকে বলেছে আগামী নির্বাচন এমন একটা বিল্ডিং কোড করতে হবে যা বড় ঝাঁকুনিতেও নড়বে না। এসব হলো কি মারফতি কথা। এসব হচ্ছে মারফতি কথা। মারফতি কথা কেন? এই যে দেখেন, এই যে আমি বলি যে জুলাই সনদ। জুলাই সনদে আপনারা কিন্তু আওয়ামী লীগের কোন প্রতিনিধি নেন নাই, জাতীয় পার্টির প্রতিনিধি নেন নাই, ১৪ দলের নেন নাই। আপনি কিভাবে বলবেন যে এইটা একটা জাতীয় সনদ হইছে? তারা জাতির অংশ না? এই লোকগুলি? তারা জাতির অংশ। তারা তো এই কদিন পরে বলবে কি কিসের জুলাই সনদ? I don't care আমাকে ডাকেও নাই, আমি যাইও নাই, আমি সাইনও কিন্তু করি আপনি নাই। অদ্ভুত ব্যাপার দেখেন বলতেছে যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে। কিন্তু তাহলে জাতীয় পার্টিকে কেন জাতীয় ঐক্যমত্যে রাখা হয়নি? কারণ কি ওই যে বললাম না যে পণ্ডিত আনছিল, হায়ার করে কনসালটেন্ট আনছিল, তার মাথায় এটা খেলে নাই যে আপনি যখন ঐক্য করেন কার সাথে? ঐক্য করেন তো শত্রু মিত্র সবাই নিয়ে তো ঐক্য হয়। আর হুম। নিজেরা যদি একই দল, তো ঐক্যর দরকার নাই, তবে দলই আছেন। আপনি তো করেন নাই। আপনি যে এই যে ক্ষুদ্র জনগোষ্ঠী পাহাড়ের, সমতলের, তাদের কোন প্রতিনিধি আপনি আনছেন এখানে? আপনি তো আনেন নাই তাদেরকে। তারা কি এটা মানে নাকি? তারা কেয়ারই তারা পড়ছে? তারা পড়বেও না। বলে আমরা তো এখানে ছিলাম না ভাই। আমরা কেন করব? সেইখানে একটা সবাইকে নিয়া রিকনসিলিয়েশন কইরা এইখানে যে আওয়ামী লীগ যে দুষ্কর্ম করছে, যে অন্যায় অবিচার করছে, তাদেরকে আইনা তাদেরকে বলা উচিত ছিল। তোমরা এইগুলি করছো। তাদেরকে আইনের আওতায় যারা ফৌজদারি অপরাধ করছে, তারা আইনের আওতায় যাবে। আর যারা রাজনৈতিকভাবে সমর্থন দিছে কিন্তু ফৌজদারি অপরাধ করে নাই, তাদের রাজনৈতিকভাবেই বলতে হবে যে তুমি এর জন্য অনুশোচনা করতে হবে। ভবিষ্যতে তুমি এই ধরনের কাজ করবা না। এখানে রিকনসিলিয়েশন এর একটা বিষয় ছিল। রিকনসিলিয়েশন মানে এই না যে খুন করে গেছে ৫ টা খুন, ২১শে আগস্টের মতো হত্যাকাণ্ড ঘটাই ফেলাইছে। এটাকে রিকনসিলিয়েশন নামে আসামিদের মাফ করে দিবেন, তা তো হবে না। আপনার অন্যায় যেগুলি করছে, অর্থাৎ খুন খারাপি, বাড়িঘর পোড়ায় দেয়া, দখল করে নেয়া, জমি দখল করা, সেগুলির কোনো মাপ নাই। কিন্তু আমি তো দেখি না যে সেই লাইনে এরা সরকার যাচ্ছে। সেগুলি বিচার হবে। এট দ্য সেম টাইম যে দেশের যে সাধারণ জনগণ যারা ভোটাধিকার আছে যাদের, তাদের ভোটের জন্য তারা ফ্রিলি এক্সারসাইজ করতে পারে। তাহলেই আমরা একটা একটা গণতান্ত্রিক পথে হাঁটতে পারবো। টেকসই ইলেকশন টেকসই হবে তাহলে। এখন তো ইলেকশন টেকসই হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। ইলেকশন হওয়ার সম্ভাবনাই তো আপনার অনেকটা আ মানে শঙ্কা দেখা দিছে হ্যাঁ। এবং সেটা বাস্তবায়িত কিভাবে হবে I have no idea। আদৌ হবে কিনা? তো আমরা যদি এই যে গতকালকেও বিএনপি ৩৬ জনের প্রার্থিতা ঘোষণা করেছে। এর আগে আমরা ২৩৭ জন পেয়েছি, একজনকে স্থগিত করা হয়েছে। কিন্তু আমরা সেখানে দেখেছি যে মানে বিশেষ করে ত্যাগীদেরকে অবমূল্যায়ন করা হয়েছে এবং নারীদের সংখ্যা খুবই সীমিত। অনেকে আশা করেছিল যে পরবর্তী তালিকায় আসবে। কিন্তু পরবর্তী তালিকায় গতকালকে যেটা দেওয়া হয়েছে সেই তালিকায়ও আসেনি। মানে আসলে এমন হচ্ছে কেন? কিসের উপর নির্ভর করে বিএনপি এই তালিকাগুলো দিচ্ছে বলে আপনি মনে করেন? এখানে তালিকার যে আ নমিনেশন প্রক্রিয়াটা দেখে একটা জিনিস ক্লিয়ার হইছে যে বিএনপির সাথে এনসিপির কোন রকমের নির্বাচনী সমঝোতা হবে না। কারণ আপনি ধরেন তাসনিম জারার সিট, তারপরে আ উম আ পাটোয়ারির সিট, আ সজীব মাহমুদের যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে সেই ঢাকা-১০ হুম, এগুলো তারা শক্ত তাদের জেনুইন বিএনপি ক্যান্ডিডেট কে তারা নমিনেশন দিয়ে দিছে। সুতরাং এখানে আর এনসিপির সাথে যে একটা নির্বাচনী আ সমঝোতা সেটা আর হচ্ছে না এটা। আরেকটা হচ্ছে যে কিছু লোককে তারা অ্যাকচুয়ালি আ যে রুমিন ফারহানা তাকে তারা নমিনেশনটা এখনো দেয়নি। হয়তো কোথাও দিবে অথবা নারী হিসেবে সে আসবে। সে নারী হিসেবে আসবে কেন? সে তো সক্ষম। এ নির্বাচন কইরা উইন কইরা আ নির্বাচন করার মতো অবস্থা তার আছে। সেই রকমের হুম। যোগ্যতা আছে। কিন্তু মানে কম্পিটিশন করে দেয়া সে করে। আসার মতো যোগ্যতা আবার তার আছে। আবার এমন এক আমাদের যেমন শিবচরে যেটা হচ্ছে একটা নাটক করা হয়েছে এবং আপনি যেটা লিখছেন আপনার স্ট্যাটাসে হুম, অত্যন্ত আ কারেক্ট আপনার অবজারভেশন যে এখানে কামাল জামাল নুরুজ্জামানকে দেয়া হয়েছিল। ১ম এ হুম, নমিনেশন পরে স্থগিত করা হয়।
পরে বেশ আন্দোলন হয়েছে, সেখানে আপনি ধরেন লাবলু সিদ্দিকী সাহেব বিএনপি ক্যান্ডিডেট, সজ্জন ব্যক্তি, ব্যাপক তার সাপোর্টার বেজ আছে। আবার আরো কয়েকজন আছে, তাদের তেমন কোনো সাপোর্ট নাই, তারা কোনো মিছিল মিটিং করে নাই। তেমন একজনকে, এই নাদিরা চৌধুরী, মিঠু চৌধুরীর ওয়াইফ, প্রয়াত মিঠু চৌধুরীর ওয়াইফ। বাস্তবতা হচ্ছে কি, নুরুজ্জামান যদি আপনার ইতিমধ্যে সে ডিক্লেয়ার করছে ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র হিসেবে সে ইলেকশন করবে। সে যদি ইলেকশন করে, তার পক্ষে নাদিরা চৌধুরীকে হারাই দেয়া অসম্ভব না, বিএনপি নমিনেশন থাকা। এবং আপনি নিশ্চয়ই আশ্চর্যজনকভাবে আপনি দেখেছেন যে সে কিন্তু প্রচার প্রচারণা বন্ধ রাখেনি। তো বিএনপি থেকে নিশ্চয়ই পজিটিভ কোনো ইশারা তার ছিল, মানে স্থগিত করলেও। সে ইলেকশন করবে বলছে, ডিক্লেয়ার দিছে, যা শুনলাম যে সে ইলেকশন করবে। আচ্ছা, আপনি যেটা দেখছেন যে ঘুরে ফিরে নমিনেশনটা আবার কামাল জামাল নুরুজ্জামানের হাতে ফিরিয়ে দেওয়া হলো, এইটা বিএনপি শিবচরবাসীর সাথে এক ধরনের, বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব এক ধরনের বিবাদা সুলভ আচরণ করলো। এখানে যে সবচেয়ে বেশি পপুলার যে ব্যক্তি সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী, সে ব্যাপক তার সমর্থন এবং এলাকাতে তার একটা সুনাম আছে, তাকে বাদ রেখে দেওয়া হলো। অর্থাৎ ভালো লোক যে পপুলার, যে তাকে আমি নমিনেশন দেব না, আমি যাকে ইচ্ছা তাকে দেব, দল করলে করো, না করলে না করো। এটা একটা স্বেচ্ছাচারিতা। এর সাথে আরো অনেক কিছু জড়িত আছে, সেগুলি আর ওপেনলি বলতে চাচ্ছি না। তো একটা জিনিস দেখেন আপনি, এই যে আমরা ত্যাগী নেতা, একদম পরীক্ষিত। আপনি যে শিবচরের কথা বললেন, শিবচরের কথা, তারপরে রুমিন ফারহানার কথা বললেন, নীলুফা চৌধুরী মনি, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই দিন থেকে অ্যাক্টিভ আছে। তারপরে হেলেন জেরিন খান, মাঠের রাজনীতিতে একদম শক্ত অবস্থান, এরকম আরো অনেকে আছে। তো তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই তালিকার মধ্যে, যদিও আরো ৩০টির মতো মনে হয় তাদের খালি আছে। কিন্তু দেখেন জোটের কিন্তু আমরা রেজা কিবরিয়াকে দেখলাম শুধুমাত্র। আর জোটের কি আমি ঠিক ওইভাবে বুঝতে পারলাম না জোটের আর কেউ আছে কিনা। তো জোটের কি বঞ্চিত করা হয়েছে? ৩০টা সিট এখনো তাদের আছে, সে ৩০টা সিট তারা দিবে জোটকে। এখন দিলেই তো হবে না। আপনি মনে করেন জোটের এক ক্যান্ডিডেট, সে ধরেন চাঁদপুরে তার বাড়ি, তাকে আপনি দিয়ে রাখলেন রংপুরের একটা সিটে খালি আছে, সে তো ওইখানে উইন করতে পারবে না। এই ধরনের বিষয়ও কিন্তু আছে। এখন কথা হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়াটা যে পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে হয়, সেটা তো হয়নি। এখানে কে কি প্রক্রিয়া নির্বাচনটা, এই মনোনয়নটা হচ্ছে, লন্ডন থেকে তারেক রহমান সাহেব যাদের লিস্ট করে দিচ্ছেন তারাই আপনার, যদিও উনি এখান থেকে ইনপুট নেন, উনি আলাপ আলোচনা করেন, কিন্তু পার্লামেন্টারি বোর্ডের যে একটা ইন্টারভিউ প্রসেস, সেটা তো আর হচ্ছে না। অর্থাৎ আমরা একটা পরিবারতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পড়ে গেছি। এমনকি যে আমাদের শিবচর থানায় যাকে নমিনেশনটা দেওয়া হলো, নাদিরা চৌধুরীকে, এটা পরিবারতান্ত্রিক। কারণ তার হাজবেন্ড ছিল বিএনপির আহ্বায়ক, খুব ভালো ব্যক্তি ছিলেন, পপুলার ছিলেন, উনি কয়েক বছর আগে মারা গেছেন। তার হাজবেন্ডের ফাদার, অর্থাৎ তার শ্বশুর, সেও এখানে এমপি ছিল এক সময়, অনেক আগে বিএনপির এমপি ছিল। অর্থাৎ ওই পারিবারিক ধারাবাহিকতায় দেয়া হয়েছে এই নমিনেশনটা। এখানে একজন ব্যক্তি কতটা সৎ, কতটা পপুলার, কতটা মানে জনগণের সাথে সম্পৃক্ততা আছে, সেই বিষয় কিন্তু উঠে আসে নাই। আমরা এই পরিবারতান্ত্রিক ব্যবস্থাকে আমরা করতে চাই, এর থেকে বেরিয়ে আসতে চাই। এখানে যে দলগুলি তো, যেমন ধরেন বিএনপি তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো।